রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল রাজপথ, অন্যায্য সম্পর্ক মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যের প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা, যেখানে কম দামে ভালো পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। স্ত্রী মিতু হত্যা মামলায় 3.5 বছর পর জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে বহাল রাখায় বের হলেন কারাগার থেকে। এবং করতার বুকে ইকোনমিক জোন, বিনোদন পার্ক, এনজিওর দখলদারিতে বদলে গেছে নদীর গতিপথ, সব জেনেও নির্বিকার বগুড়ার প্রশাসন। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে পুরো দেশ এক হয়ে কাজ করার সিদ্ধান্ত হলো প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে। সংলাপ শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশকে আর ছোট করে দেখার সুযোগ নেই। বিকেলে জাতীয় ঐক্যের ডাকে সরকার প্রধানের সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলও যোগ দেয় বৈঠকে। এছাড়াও হেফাজতে ইসলাম, এবি পার্টি, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ আরও বেশ কয়েকটি দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ এবং প্রস্তাব তুলে ধরা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানিয়েছেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য যেই বাংলাদেশ এই ডিসেম্বরে আমাদের সকলের প্রত্যয়, এই সরকার এদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের দায়িত্ব যে এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা। দল মত আমাদের ভিন্ন, আদর্শ আমাদের ভিন্ন, পথ আমাদের এক। পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ আমাদের সবার। ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবচেয়ে উপরে দেশ, এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নাই। এটা একটা জাতীয় সমাবেশের মধ্যে দিয়ে, সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে, এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগস্টে যে ঐক্য নিয়ে শত্রুর মোকাবেলা, সেই ঐক্যে কোনো চিড় বা ফাটল ধরেনি। এই বার্তা বিশ্ববাসীকে জানাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ ঐক্য ও স্বাধীনতা ছিনিয়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চিড় ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তির নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি, সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না।
ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে যোগ দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ছাত্র রাজনীতিতে আদর্শগত মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ছাত্র সংগঠনকে এক থাকতে হবে। ভারতের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আগ্রাসী নীতির কারণে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। যত ষড়যন্ত্র আসুক, বিদেশে বসে যত ষড়যন্ত্র হোক, দেশের যত ষড়যন্ত্র হোক, কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না। অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এদিকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেছেন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা। এই অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা যায়। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। এখনো অনেক অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, তাই আগামী জাতীয় নির্বাচনের আগের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন তিনি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি দেশ পরিচালনা করতে চায় বলেও জানান তারেক রহমান। নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের কয়েক হাজার প্রতিনিধি অংশ নেন। শেখ হাসিনার সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে, তাই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হলে ৩১ দফা বাস্তবায়ন ধাপে ধাপে করতে হবে বলে মত দেন বিএনপির নেতারা। নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না। যে দেশ কম দামে ভালো পণ্য দেবে সেই দেশ থেকে আমদানি করবে বাংলাদেশ। দুপুরে সচিবালয় সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলেও তিনি আশা প্রকাশ করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে। আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না।
এ সময় উপদেষ্টা দাবি করেন বাজার পরিস্থিতি ভালো হচ্ছে, প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পিছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন। সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক কমিটি আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তাও গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সমস্যা বড় হয়ে ওঠে। উপদেষ্টা জানান চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেল সংকট নিরসনেও কাজ চলছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি দূর করতে কাজ করছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন 1 মাসের মধ্যে কমিশনের সুপারিশ দেয়া হবে। ওনারা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি, আমরা প্রশ্ন করেছেন, ওনারা উত্তর দিয়েছেন। তো আমাদের একটা ওই যে মিটিং অফ মাইন্ডস হয়েছে। তা আমার মনে হয় আমরা উই আর অন দি সেম পেজ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর, এবং আমরা আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব। অবশ্যই আমাদেরকে একটা ভাবতে হবে যে আমরা একটা দিনে যখন আমরা বলবো যে ওকে এখন থেকে ইলেকশন, তখন আমার কত সময় লাগবে, সেই রকম প্রস্তুতি তো নির্বাচন কমিশনের সবসময় আছে, থাকবে। বাট যেন আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়নি। জনপদ সময় করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। স্থাপন করা হয়েছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও কোনো কাজ হয়নি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে TMSS এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আউয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরী নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL এর পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি TMSS, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবেই করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে TMSS। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে TMSS ও BCL এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু TMSS নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে TMSS সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে TMSS-কে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেখছেন জনপদ সময়। পরিত্যক্ত 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এক দানব, যার উচ্চতা 62 ফুট। উদ্দেশ্য সমুদ্র নগরী কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া দানবের, যার উচ্চতা 62 ফুট। এবার দানবটি এসেছে ভয়ঙ্কর রূপে, তার সঙ্গে নিয়ে এসেছে আরও 2টি দানব, যাদের উচ্চতাও 15 ফুট করে। এগুলো আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে সৈকত থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্য দিয়ে। প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। একটা মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা করছি। একটু মুহূর্ত তাজা হয়ে আর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবেশকে ক্ষতি করার জন্য আসছে। জীববৈচিত্র্য রক্ষার জন্য অবশ্যই প্লাস্টিক সমুদ্রে ফেলা উচিত না। প্লাস্টিক আসলে একটা দানব,
এটার অবশ্যই এখন থেকেই গণ সচেতনতা সৃষ্টি করা উচিত। মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করতে এমন প্রদর্শনী বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারব। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ, উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বিরুদ্ধে উত্তাল রাজপথ, অন্যায্য সম্পর্ক মানবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। এবং ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যের প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা, যেখানে কম দামে ভালো পণ্য সেখান থেকে কিনবে বাংলাদেশ। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।